এই গণভোটও তো অবৈধ হবে, গণভোট অবৈধ না, কারণ জনগণ চাইছে। তাহলে এই নির্বাচন তো নো, আপনার সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই জন্য বলছি। সুবিধাজনক না না, সংবিধানের দোহাই দিচ্ছেন আপনারা। আপনাদেরকে বলতে হবে যে না না, বৈধতার প্রশ্ন তোলেন, তাহলে এই সরকার গণভোট তো সংবিধানেই নাই, গণভোট তারা কিভাবে করবে? আমি তো সেটাও তো পরের নির্বাচন সংসদে পাস করতে হবে। তাহলে আপনি জাতীয় নির্বাচনকে, বাংলাদেশে এমন কোন জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগ নিজেরা বা প্রতিপক্ষের উপর অস্ত্র উঠিয়ে তারা করেনি বা গোলাগুলি করেনি। সেই অস্ত্রর কয়টা উদ্ধার হয়েছে? তার মানে সেই অস্ত্রগুলো তো তারা ইন্ডিয়া নিয়ে যায়নি, দেশের বাইরে ইউরোপে নিয়ে যায়নি, তার দেশেই আছে। আওয়ামী লীগ যদি কোনো নাশকতা করতে চায় বা ইলেকশনকে ভণ্ডুল করার কোনো উদ্যোগ নিতে চায়, সেটাকে কিভাবে মোকাবেলা করবে এই রাজনৈতিক শক্তি? আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এবং সেই সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। নির্বাচন ঘিরে যেই বিষয়টি, অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয় খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ফ্লোটিং ভোটার। মানে নির্বাচনমুখী যারা দলগুলো রয়েছে, বড় দলগুলো রয়েছে, তারা সবাই ভাবছে যে নিজস্ব যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের বাইরেও এই ফ্লোটিং ভোটার যারা, তাদেরকে ভোটের মাঠে তারা আসলে নিজেদের ভোট ব্যাংকের আওতায় আনতে চায়। আগামী ইলেকশনে ফ্লোটিং ভোটারের যে ভোট, সেটা নির্বাচনের যে গতিপথ, তাকে কতটা প্রভাবিত করবে বলে মনে হয়? ডক্টর সায়ন্ত, আপনাকে দিয়ে আলাপ শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সঙ্গে আলোচনায় রাজ্জাকী ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। যে কোনো নির্বাচনে শুধু এবারই নয়, ফলাফল নির্ধারণ করে ফ্লোটিং ভোটাররা। কারণ একটা দলের যে ভোট ব্যাংক যেটা, বা তাদের কর্মী এবং সমর্থক মিলে যে ভোটটা মোটামুটি ফিক্স, সেটা তো আছেই, সেটা আমরা জানি। সেই ক্ষেত্রে আগে এক সময় ধরেন বাংলাদেশে যখন আওয়ামী লীগ নির্বাচনী কার্যক্রমে অংশ নিত এবং বিএনপি অংশ নিত, এই দুইটা দল বড় দল হিসেবে তাদের ভোট ব্যাংক কাছাকাছি ছিল, অ্যারাউন্ড 25-30 এরকম প্রতি বছরই তারা ন্যূনতম ভোট হলে এটা পেত, তার মানে এটা তাদের ভোট ব্যাংক হিসেবে ধরা হতো। জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক অনেক নিচে ছিল, মানে এদের কাছাকাছিও না, জামায়াত ইসলামের থেকে জাতীয় পার্টির একটু বেশি ছিল। ফলে এবার আওয়ামী লীগ মাঠ ছাড়া নাই, নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে গেল। জাতীয় পার্টি এখন পেন্ডুলামের মতো দুলছে, তারা এখন স্বর্গনরকের মাঝামাঝি আছে। এখন নীতি নির্ধারকরা ঠিক করবেন যে তাদেরকে ধাক্কা মেরে স্বর্গের দিকে পাঠাবেন নাকি নরকের দিকে পাঠাবেন। সেই বিবেচনায় এখন নির্বাচনের মাঠে মূলত শক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলামী। তো বিএনপির ভোট ব্যাংক সম্পর্কে আমাদের ধারণা আছে, জামাতের ভোট ব্যাংক যেটা ছিল অনেকে ধারণা করেন সেটা বেড়েছে। এখন সেটা কতটুকু বেড়েছে তার উপর ডিপেন্ড করবে যে ফ্লোটিং ভোটাররা ভোট ব্যাংকের যে ফিক্সড ভোট ব্যাংক, সেটার ব্যবধান যদি অনেক বড় থাকে, তাহলে ফ্লোটিং ভোটাররা এখানে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেন না। এবং ফ্লোটিং ভোটাররা কিন্তু স্থানীয়ভাবে ফ্লো দেখেও অনেকে সিদ্ধান্ত নেন, তিনি তার ভোটটাকে নষ্ট করতে চান না। মনে করেন যে ওইখানে তিনি ভোট দিচ্ছেন, তো যার হওয়ার সম্ভাবনা ফ্লোটা এতটাই বেশি যে দ্বিতীয় বা তৃতীয় যারা, তারা প্রতিদ্বন্দ্বিতা আসার মতো না, এমন যদি মনে করেন, তখন তিনি একভাবে নির্ধারণ করেন যে না, ভোটটা নষ্ট করে লাভ নেই। তারপরেও এখনো পর্যন্ত বিভিন্ন জরিপে যেহেতু 50%, অ্যারাউন্ড 50% ভোটার সিদ্ধান্তই নেয়নি যে কাকে ভোট দেবে। এই 50%-এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে আওয়ামী লীগের ওই ফিক্সড ভোটার গ্রুপটা, আর বাকি কিছু আছে একেবারে এই নির্দলীয় ট্রুলি মানে ফ্লোটিং ভোটার। তার মানে জরিপে আসা যারা সিদ্ধান্ত নেয়নি, ওইখানে ট্রুলি ফ্লোটিং ভোটার্স যারা, তারা প্লাস হচ্ছে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা তারা। এখন এর মধ্যে আওয়ামী লীগের ভোট ব্যাংকের যেই অংশটা যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে বা দিবে কি দিবে না, এর মধ্যে একটা অংশ আছে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। তারা হয় পলাতক নেতা গোছের বা একটু পরিচিত মুখ যারা, অথবা এদের মধ্যে এরকম আছে যে নৌকার বাইরে কোনো মার্কায় সিল মারলে তাদের বুক কাঁপে, যেমন ধানের শীষের বাইরে সিল মারলে অনেকের বুক কাঁপে, এরকম আছে না, একদম কোর সমর্থক। সেই রকম একটা অংশ তারা হয়তো ভোট দিতে যাবে না, তবে সেই পার্সেন্টেজটা খুব বড় হবে না। বড় একটা অংশ যেটা হবে, তারা আওয়ামী লীগের সমর্থক, তারা এলাকায় চিন্তা করবে
যে স্থানীয়ভাবে কোন নেতা নির্বাচিত হলে তারা ওইখানে নিরাপদে ব্যবসা বাণিজ্য করে থাকতে পারবে মিলেমিশে, এইটা একটা। আর একটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া, এই ঝুঁকিটা কাদের দ্বারা বেশি হতে পারে। এই দুইটা ফ্যাক্টর মাথায় নিয়ে তারা হয়তো ভোট ওই কোনো একটা অংশকে দিবে। আর ট্রুলি ফ্লোটিং ভোটার যারা, তারা দেখবে যে রাষ্ট্র পরিচালনায় কোন শক্তি আসলে তার লাভ হবে, দেশের লাভ হবে, বা কারা আসলে দেশ ক্ষতিগ্রস্ত হওয়া অথবা ভিন্ন পথে দেশের গতিমুখ পরিবর্তন হওয়া, বা যেসব দেশ বাংলাদেশকে টার্গেট করে ক্ষতিগ্রস্ত করবার জন্য নানান রকমের তকমা লাগায়, ধর্মীয় তকমা লাগায়, ওই সবভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এরকম অনেকগুলো ফ্যাক্টর সচেতন যারা তারা চিন্তা করবে। আর একটু কম সচেতন যারা, তারা স্থানীয়ভাবে প্রার্থী দেখবে, প্রার্থীর নীতিনৈতিকতা কেমন লোক, অতীতে কত টাকা তাদের উপকারে এসেছে এবং ভবিষ্যতে নির্বাচিত হলে তাদের উপকারে আসবে কিনা, এই সব বিষয় দেখবে। জি, আমি আসবো আপনার কাছে। আবহেনা রাজ্জাকি, আপনার কাছে আসতে চাই যে সিদ্ধান্তহীন ভোটার যারা, তাদের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটি শুনলাম, আপনার বিশ্লেষণটিও শুনবো। এবং সেই সঙ্গে তো এটিও তাহলে স্পষ্ট যে ফ্লোটিং ভোটারের উপর নির্ভর করে আগামী নির্বাচনে দলগুলোর অনেক আসনেই অনেক হিসাব নিকাশ বদলে যেতে পারে। দলগুলো যে কৌশলে ফ্লোটিং ভোটার নেওয়ার চেষ্টা করছে, সেগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? কার পক্ষে বেশি ফ্লোটিং ভোটার যেতে পারে আগামী নির্বাচনে? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর সায়ন্ত ভাই এবং আপনার এখন টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। দেখেন, আওয়ামী লীগের বিএনপি যখন নির্বাচন করে তখন তাদের ভোটগুলো কিন্তু অলমোস্ট কাছাকাছি, মানে 19-20, হয়তো 2%, 3%, 5% এদিক সেদিক। তখন কিন্তু ফ্লোটিং ভোটার একটা বিরাট ফ্যাক্টর হয়ে যায় অটো। কারণ কি, কিছু বিরত থাকলেও কিছু একটা দলে দিলেই তারা উইন করে। আবার এই দুইটা বড় দল যখন থাকে তখন জামাত আবার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, ফ্লোটিং ভোট যদি আমি বাদও দেই তর্কের খাতিরে। কিন্তু এইবার সেই অবস্থাটা নাই। এবার আছে বিএনপি এবং জামাত মেনলি। তো নিঃসন্দেহে বিএনপি অনেক অ্যাডভান্স, মানে ভোটের দিক থেকে, এতে কোনো সন্দেহ নাই। আর তার সাথে একমত বলছে জামাতের কিছু ভোট বাড়ছে, কিন্তু সেটা তো পরিমাপ করা সম্ভব না। সেটা পরিমাপ করা সম্ভব যদি এই নির্বাচনটা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে অতীতে কী ছিল, এখন কি হয়েছে। সিম্পলি আমি আপনাকে একটা কথা বলি, ফ্লোটিং ভোটের কথা আসছে। ফ্লোটিং ভোট বলতে দলবিহীন, যারা দলের সাথে সম্পৃক্ত না। বাট এবারের ইলেকশনের সময় ফ্লোটিং ভোট আপনি যদি চিন্তা করেন, আপনি গত 15 বছর 3টে ইলেকশন, বিশেষ করে 14, 18 এবং 24, 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ইভেন আওয়ামী লীগ দলের লোকেরাও ভোট দেয় নাই, কারণ তারা এত বেশি মানে ফলাফল ঘোষণা করে অভ্যস্ত হয়েছে, কে আসলো কে গেল দরকার নাই, এত % দেখাই তো দিয়ে দিলাম, তাদের ভোটারও যায় নাই। তা আপনি যদি ওইভাবে ধরেন, আপনি 2014 সালে যাদের বয়স 18 বা 20, 2024-এ তারা 3টা টার্ম শেষ হয়ে যায়, তখন তাদের বয়স 35, তখন কিন্তু আবার 20-এর কোটায় কিছু ভোটার আসছে। এইভাবে আপনি চিন্তা করেন, তাহলে 15 বৎসরে বা 16 বৎসরে 25 লাখ করিয়া তরুণ ভোটার হইলে, যাদের বয়স 20 থেকে 35 যদি আপনি ধরেন, রাফলি 4 crore ভোটের কথা আমরা জানি। 4 কোটি ভোটার। এই 4 কোটি ভোটার 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত শুধুই ক্ষমতায় দেখছে আওয়ামী লীগকে, এবং শুধুই আওয়ামী লীগকে দেখছে, এবং তাদের টোটাল চরিত্রটা তাদের মুখস্থ হয়েছে। এবং জুলাইতে যারা তারা 1400, আমরা তো, আমাদের কাছে তো জরিপ নাই, জরিপ ইউএন রিপোর্ট, 1400 লোক মারা গেছে, 20, 30, 50 হাজার আহত হয়েছে। তাহলে এই যে তরুণ ভোটার যাদের কথা বললাম 4 কোটি, তারা কিন্তু আবারও বলছি শুধুই আওয়ামী লীগকে দেখছে। বিএনপিকে মাঠে দাঁড়াইতে দেয় নাই, জামাতের নিবন্ধন বাতিল, সুতরাং তাদের চোখে বিভৎস চিত্রটা হইল আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগ নির্বাচনে ধরে নিলাম যাচ্ছে না, কেননা এখন পর্যন্ত নিষেধ। বাট 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই যে তরুণ 4 কোটি ভোটার, তাদের সামনে আবির্ভূত হয়েছে দুটো দল, বিএনপি এবং জামাত। কেন, তারা তো কেউ ক্ষমতায় ছিল না, বিরোধী দলও ছিল না বলতে গেলে। শুধু 5ই আগস্টের পর তাদেরকে আবির্ভাব হয়েছে। এবং 5ই আগস্টের পরে 5ই আগস্টের ঘটনা কেন ঘটলো এবং তার পিছের 16 বছরের কাহিনী এই তরুণ ভোটারদের কাছে মুখস্থ। এটা 40 বছর আগের ঘটনা না,
আজকে পর্যন্ত ধরলে 17 মাস আগের ঘটনা, 16 মাস আগের ঘটনা, একেবারে তোতা পাখির মতো মুখস্থ। কাজে এই 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যে দুইটা দল মার্কেটে আছে তাদের অ্যাক্টিভিটিস তারা নোটে নিছে। কিভাবে নিছে সেটা তাদের ব্যাপার, বাট নোটে নিছে। কারণ এই দুইটা দলের ক্ষমতা তারা দেখে নাই, কিন্তু এই দুইটা অ্যাক্টিভিটিসটা দেখছে, এবং সেটা জুলাই চেতনার সাথে, মানে জুলাই চেতনা ধারণকারী কারা, জুলাই চেতনায় অবহেলা করতেছে কারা, জুলাই চেতনা আপনি বুঝতে পারবেন না ওদের আপনার কাছে অন্তর কি থেকে। মনে হয় যে এটার বেনিফিট এনসিপি নিতে পারবে? এনসিপির কথা তো আনছি না আমি, এনসিপির কথা আনছি না মানে আমি তাকে ছোটও বলছি না, বড়ও বলছি না, কারণ তারা একেবারেই নতুন দল নিবন্ধন, আমি জানি না এখনো হয় নাই, বোধহয় না হয়েছে, যাই হোক আমি এনসিপির আনছি না। আপনি এনসিপির জন্য আনেন সেটা ভিন্ন কথা, মানে এই মুহূর্তে আমি এনসিপিকে অবহেলা করছি না, ফর গডসে আমি কোনো দলকে অবহেলা করছি না, কিন্তু তরুণ ভোটাররা কিন্তু এটা দেখেছে। এনসিপি আপনি রাখেন সাথে, তাহলে এনসিপি হচ্ছে কোনটা, যারা ছাত্র আন্দোলনে ছিল, বুকের তাজা রক্ত দিছে, সুতরাং তরুণ ভোটারের সফট কর্নার সেখানে অবশ্যই যেতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যেটা বলছি 5ই আগস্ট থেকে এ পর্যন্ত 16 মাসের যে বড় দুটো দল তাদের অ্যাক্টিভিটিস তারা আমলে নিবে, তার উপরে তারা জাজমেন্ট দিবে। 1, 2 বড় দুটো দলের যারা এখন আছে, এই বড় দুটো দলের যারা জুলাই চেতনায় যারা মারা গেছে, জুলাই চেতনার নামে, তারা কারা মারা গেছে? তারা মারা গেছে কিন্তু ওদের নাতি কিংবা ওদের সন্তান, যাদের বয়স 55 থেকে 65 কোটায়, রিমেম্বার ইট, 55 থেকে 65 কোটায় যে ভোটারগুলা, তারা দলের ভোটও যদি থাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, দলের ভোটারও যদি থাকে, তারা যে বড় দুইটা দলের কথা বললাম, সে যেহেতু তার সন্তান হারাইছে কিংবা নাতি হারাইছে কিংবা তার নাতি আহত হয়েছে, সে তার দল দেখবে না, সে বিবেচনায় নিবে যে এই লালন করছে কারা, এই চেতনা ধারণ করছে কারা। কারণ আমার কাছে দলের চেয়ে সন্তান বড়, দলের চেয়ে সন্তান বড়, আমি আপনাকে বারবার বলছি। কাজে আমি যদি কোনো দল বিলংও করি, আর আমি যদি 17 মাসে দেখে থাকি যে আমার এই দলটা এই চেতনা ধারণ করছে না, তার বিরোধিতা করছে বিভিন্ন অ্যাকশনে, তখন সেখানে ভোট দিবেন। একটা বিরতির সময় আমি বলি দলীয় ভোটার সে পাবে একটু না। বিরতি নিয়ে ফিরে আসি। হ্যাঁ, তরুণ ভোটাররা ওইটা বিবেচনায় নিবে, দ্যাট ইজ ফ্লোটিং বলেন আর যাই বলেন, সবাই 17 মাসের দুইটা দলের অ্যাক্টিভিটিসটা দেখে একটা জাজমেন্ট দিবে। জি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে ডাক্তার সায়ন্ত আপনার কাছে আসতে চাই। আলোচনার পর্যায়ে অনেকে ধারণা করছিলেন যে যখন আওয়ামী লীগের পতন হলো তখন সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে বিএনপি। এখন নির্বাচন ঘিরে বিএনপির সেই বেনিফিট কি তুলতে পারছে ভোটের মাঠে, কতটা পারছে বলে মনে করেন? বিএনপির মতো করে তাদের পলিসি মতো রাজনীতি অতীতে করেছে। 16 বছর 18 বছর নিপীড়নের মুখে ছিল এবং গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করার মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পরে তারা তাদের মতো রাজনীতি করছে। তার মধ্যে কিছু ভুল ত্রুটি যে নাই সেটা দল হিসেবে তারাও মনে করে না যে আমরা ভুলের ঊর্ধ্বে বা তাদের কোনো ভুল হয়নি, অথবা তাদের নেতারা কোনো অপরাধ করেনি। যদি তারা অপরাধ না করত তাহলে এরকম হাজার হাজার নেতাকে বহিষ্কার করতো না। ভোটের মাঠে যে ফ্লোটিং ভোটার যেটা বা আওয়ামী লীগের জাপার ভোটার যেটা আমরা কথা বলছিলাম, এই ভোটের মাঠে বিএনপি কতটা সেই অংশ থেকে টান দিতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, সেটাই আমি বলছি। এখন ভোটের হিসাবটা একটু ডিফারেন্ট কেন? ধরেন বাংলাদেশে কিন্তু এর আগের নির্বাচনগুলোতে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে অত্যন্ত গডফাদার স্টাইলে চালিয়েছে। 96-তে এসেও 2008-এর পর থেকে তো ক্রমান্বয়ে তারা ফ্যাসিবাদে পরিণত হলো। কিন্তু বিশেষ করে 2096 সালে তাদেরকে ভোট দিল, তারপর গডফাদারতন্ত্র কায়েম করলো, 2001-এ বিএনপি আসলো, আবার 8-এ যদিও বিশেষ পদ্ধতিতে নির্বাচনটা, তবুও মানুষের সমর্থন তাদের প্রতি কিন্তু কম ছিল না। গেল বিএনপি 91-তে এসে অনেক ভুলভ্রান্তি করলো বলেই কিন্তু 96-তে তত্ত্বাবধায়ক সরকার দিল না। তারপরে দেওয়ার পরে জুনে যে নির্বাচনটা হলো, বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল না। তার মানে তাদের দিক থেকে মানুষ খানিকটা মুখ ফিরিয়ে নিল। সেই বিএনপিকে কিন্তু আবার 2001 সালে ব্রুট মেজরিটি দিল। কিন্তু এই দল দুইটার দোষ গুণে নানান রকমের অপবাদ দেন, যাই করেন, সব মিলিয়ে থাকার পরেও জামায়াতের কিন্তু এর কোনোটাই ওরকম ছিল না 71-এর ন্যাক্কারজনক ভূমিকা বা গণহত্যায় ভূমিকা রাখা ছাড়া। তারপরও 86 সাল থেকে নির্বাচন করে এরকম একটা দল জামায়াত কেন ভোট পেল না?
আরও একটা কথা বলি, বাংলাদেশে কিন্তু এই যে দম্ভ দেখানো, বিভিন্ন জায়গায় নিপীড়নমূলক আচরণ করা, জনগণের প্রতি অবমাননামূলক বক্তব্য দেওয়া, এইসব কম বেশি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি সব দলে কিন্তু আছে। শান্ত, এগুলো আমি শেষ করি কথাটা, হ্যাঁ। এগুলো সবচেয়ে কম হইলো বামপন্থীদের মধ্যে, দুর্নীতি মুক্ত তারা এবং অনেক ক্ষেত্রে সহনশীল, তারপরে বামপন্থীদের মানুষ ভোট দেয় না কেন? ফলে একটা ফ্লোটা কি, এদেশের মানুষ সাধারণত কট্টরপন্থা পছন্দ করে না, সেটা ধর্মীয় হোক অথবা অন্য কোনোভাবে হোক, তারা মধ্যপন্থাটা পছন্দ করে। সেই মধ্যপন্থায় যেই দলগুলি আছে তাদের মধ্যে তারা মন্দের ভালোটা বেছে নেয়। সেই বিবেচনায় বিএনপিকে আমি নিজেও মনে করি আর একটা বেটার বিএনপি আমাদের দরকার, কিন্তু বেটার বিএনপি যতদিন না পাওয়া যাচ্ছে অথবা বিএনপির থেকে বেটার দল না পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত মানুষ ভরসার জায়গা হিসেবে কিছু ভুল ত্রুটি দোষ থাকার পরে বিএনপিকে বেছে নেওয়া ছাড়া অল্টারনেটিভ নাই। আচ্ছা, কারণ কট্টর ধর্মীয় পন্থা এদেশের মানুষ রাজনীতিতে দেখতে চায় না। এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্মপরায়ণ, প্র্যাকটিসিং মুসলিম, বাট রাজনীতিতে তাদের এই যে কট্টরপন্থা এবং ইসলামের নাম নিয়ে রাজনীতি করে তাদের যে দম্ভ, তাদের যে নানান রকমের আচরণ, এক সময় ছাত্র রাজনীতিতে শিবিরের রক কাটার নানান কথা প্রচলিত ছিল, সংবাদ মাধ্যমে আসতো, আমরা তো আর চোখে দেখিনি, দীর্ঘদিন নিপীড়িত ছিল, তাদের প্রতি মায়া তৈরি হয়েছিল। কিন্তু বিএনপির প্রতি 16 বছর যেমন মায়া তৈরি হয়েছিল, 16 বছর পরে যেটা আপনি বলছেন ফ্লোটিং ভোটাররা যে জাজ করবে, যেটা রাজ্জাকি ভাইও বলল, বিএনপির অনেক আচরণ অগ্রহণযোগ্য হয়েছে, অনেক নেতাদের আচরণে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখল, এইসব বিষয়গুলো সমালোচনা এসছে। ঠিক একইভাবে জামায়াতের যে উগ্রপন্থা, তাদের বক্তব্যের যে উগ্র ভাব, তাদের যে ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন রূপ পরিগ্রহ করবে সেটা নিয়ে যে মেসেজটা তারা মাঠে দিচ্ছে, দ্যাট ইজ নট গুড। ইভেন তাদের নেতা শাহজাহান চৌধুরী 2 বার এমপি ছিলেন, সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি সাম্প্রতিককালে 2 দিন আগে যে বক্তব্য দিলেন পুলিশ নিয়ে, স্কুলের শিক্ষকদের সেজন্য নিয়ে, কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে। শান্ত, আমি আসবো, ফলে এই পার্টে সময় দিতে হবে আমার বিএনপি আবহেনা রাজ্জাকিকে। এবং জামায়াত ইসলাম দুইটা দল এখন মূলত সামনের সারিতে, তো এই দুইটা দলকেই মানুষ এই ভালো মন্দ মিলিয়েই জাজ করবে। সেই ক্ষেত্রে এটা একান্ত আমার অপিনিয়ন যে বাংলাদেশের মানুষ মধ্যপন্থা পছন্দ করে বলে বিএনপির থেকে বেটার অল্টারনেটিভ মধ্যপন্থায় না পেলে বিএনপির আসলে ভয় পাওয়ার কিছু আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আবহেনা রাজ্জাকি, এই ডাক্তার শান্ত যেটা বললেন সেটি তো শুনবে আপনার কাছ থেকে, সেটির মন্তব্য। আরেকটি যুক্তি অনেক বিশ্লেষক দিচ্ছেন, সেটি হচ্ছে যেহেতু 5 তারিখের পর, 5 আগস্টের পর স্থানীয় যারা আওয়ামী লীগ, তাদের উপর স্থানীয় যারা বিএনপি, তারা অনেক বেশি কঠোর আচরণ করেছেন, যে কারণে জামায়াতের নেতাকর্মীরা সেই তুলনায় সেরকম আচরণ করেননি বলে অনেক আওয়ামী লীগের ভোটার তুলনামূলক মন্দের ভালো, যেটি বলছিলেন, বা কম খারাপ হিসাবে, বিকল্প হিসাবে জামাত ইসলামকে কি ভোট দিতে পারেন বলে মনে করেন কিনা? এই যুক্তি কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়? অনেক বিশ্লেষকের মত এটি আসলে জরিপের ফলাফল থেকে। বিশ্লেষকদের মত তো থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা অতীতের যে রেকর্ড, তাতে যে বিএনপি, এই মুহূর্তে বিএনপি আর জামাত, এদের কার কত পার্সেন্ট ভোট, এটা যদি আমরা হিসাব করি, তাহলে মনে করেন জামাতকে টানতে প্রচুর ফ্লোটিং ভোট লাগবে, টাইনে আনতে। কারণ আপনি মনে করেন জামাত এক জায়গায় 5টা ভোট আছে, বিএনপি সেখানে 35টা ভোট আছে। এখন এরা যদি কেউ টানতে চায় তাহলে 30টা ভোট লাগবে, 31টা ভোট লাগবে ফ্লোটিং ভোটের। কথার কথা বলছি, যেটা আমি জানি না সম্ভব কিনা। সেই হিসাবে আবার ও নিজে কথাটা বললো যে উগ্রবাদ বা উগ্রতাটা কেউ চায় না। উগ্রতা বলতে যা বুঝায় সেটা কেউই চায় না। এখন উগ্রতার মানে খালি ধর্মে আমি আনি কেন? কেন বলছি কথাটা, আপনি যেমন উনি বিএনপি ফলোয়ার্স হোক বা বিএনপিকে সমর্থন, নো ম্যাটার, এটা কোনো অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন মার্কেটিং করবেন আপনার প্রোডাক্ট নিয়ে, তখন আপনি আর একটা প্রোডাক্টের খারাপ বলতে পারবেন না। এটা কিন্তু বিজনেস সেলসম্যানশিপের থিওরি। আপনি শুধুই বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। এখন আসলে উগ্রতার দিক, আমরা যদি বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত ক্ষমতা, মানে যারা যারা বিভিন্ন দল ছিলেন, বিশেষ করে 16 বছরের দলটা যদি ধরি, তারাও তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ জাকাত সব করে, এবং তারা বলে যে আমরা মুসলমান, আমাদের এত ধর্ম শেখার কি আছে। বাট আপনি কল্পনা করেন তো, যদি কেউ আয়নাঘর বানায়, যদি কেউ 57টা অফিসার মারা যাওয়ার পর বাকি অংশ নীরব থাকে ক্যান্টনমেন্টে,
রোহিঙ্গা 16 লাখ ঢুকায় 10 লাখ ঢুকাই দিলাম, শাপলা চত্বরে হত্যা করলাম, বিনা বিচারে হত্যা করলাম, ক্রস ফায়ার দিলাম, এটা কোনো মুসলমানের কাজ কিনা? আপনি যে মুসলমান ক্লেম করতেছেন, এটা কোনো মুসলমানের কাজ কিনা? আমরা তো সবাই বলি 92% মুসলমান, তো এটা কি উগ্রতা নয়? আবার যদি মব জাস্টিস ধরেন, সেটা কি উগ্রতা না? আমরা দেখতেছি তো গত 17 মব মাসে। জাস্টিস, মব ভায়োলেন্স যেটি বলছেন না কেন, উগ্রতা তো। তারপরে আপনি আসেন কনসার্টে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছে, মনে আছে আপনার? এইটা কি? এটা নির্মমতা না? আবার রক কাটার যে থিওরি, রক কাটা শুরু করছে XYZ, বিভিন্ন দলের নাম আসে, কারণ আমি বললে তো প্রমাণ দিতে পারবো না, বাট নাম আসছে, এটা কি উগ্রতা না? কাজে আপনি ওইভাবে যদি চিন্তা করেন, উগ্রবাদ প্রতিটা দলের ভিতরে ব্যাপকভাবে উগ্রবাদ আছে। এর মানে এই না যে আমি ইসলামী উগ্রবাদকে সাপোর্ট করি, ফর গডস সে। কারণ আপনি রাজনীতি করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনি ধর্মকে রাজনীতিতে না আনা ভালো। এখন আপনি এই যে উগ্রবাদের কথা বলছে, অতীতের যে দলগুলোর কথা বলা, ইভেন এই যে আমরা মনে করেন গ্রেনেড হামলা হইল 21শে আগস্টের, XYZ যেই মারুক, মারছে তো, আপনি আসামি মানে একদম মুক্ত পাইছে, মনে করেন অপরাধ প্রমাণিত, কিন্তু XYZ কিন্তু মারছে, সে কি মুসলমান? আপনি ওইভাবে যদি আনেন আমরা সবাই উগ্র, এর কারণ কি জানেন? আমরা 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু এখনো লালন করি 53, 54, 55 বছর যাবত। কেউ কেউ বলেন জুলাই আন্দোলন যারা করে সমর্থন করে, তারা কি ওইটাকে চায়, মানে সমর্থন করে না। আপনি যে লোকটা সবচেয়ে বেশি উগ্র জুলাইকে নিয়ে, জুলাই আন্দোলনে নিয়ে, তাকেও যদি বাংলাদেশের ইতিহাস লিখতে বলেন, সে কি 71 বাদ দিয়ে লিখতে পারবে? সে কি জিয়াউর রহমানের বাদ দিতে পারবে? বঙ্গবন্ধুর বাদ দিতে পারবে? তাহলে আমাদের এই যে ফলস একটা স্টেটমেন্ট বা ন্যারেটিভ আমরা তৈরি করি, কেন? কারণটা কি? আমরা এখন দেখলাম জুলাই আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে গেছে মানুষ, যে জুলাই আন্দোলন যারা করছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রেখে তারা এসেছে। এই যে ন্যারেটিভ এবং এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা সমর্থন করে, আই হেট দেম লাইক এনিথিং। আরেকটা বিরতির সময় হয়েছে, একটু বিরতির পর ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি। এখন বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আমরা শুরুতে আসলে ফ্লোটিং ভোট নিয়ে আলাপ করছিলাম। ডক্টর সায়ন্ত, আমরা জোট নিয়ে একটু কথা বলতে চাই। নির্বাচনে জোটও খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রার্থিতা নিয়ে বিএনপির মিত্রদের মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। মানে শরিকদের কোন আসন ছাড়বে, কোন আসন দেবে না, সেটি নিয়েও এক ধরনের আসলে দ্বিধাদ্বন্দ্ব চলছে, এখনো চূড়ান্ত হয়নি। দেরি করলে যারা জোট করবে বিএনপির সাথে, তারাও তো ভোটের মাঠ গোছাতে হবে, সেটি কি শঙ্কার জায়গায় পড়বে কিনা তখন? না, অলরেডি একটা শঙ্কা তৈরি হয়েছে মার্কা নিয়ে। কারণ হঠাৎ করে নির্বাচন কমিশন বলে দিল যে যার যার প্রতীক নিতে হবে, জোট করানো এটা তো আগে থেকে প্রিপেয়ার ছিল না। এই ছোট পরিসরের দলগুলো, ছোট পরিসরের কিছু নেতা আছেন যারা অত্যন্ত চৌকস, জাতীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, এবং তাদের জাতীয় সংসদে যাওয়া উচিত গণতন্ত্রের স্বার্থে, কার্যকর সংসদ পরিচালনার স্বার্থে। কিন্তু এটা যেমন মানে দরকার, আর বাস্তবতা হচ্ছে তারা শুধুমাত্র নিজেদের মার্কায়, নিজেদের বলে নির্বাচিত হয়ে আসার মতো তাদের মাঠের পরিস্থিতি না আসলে। সেই জন্য তারা বিভিন্ন দলে, একটু প্রভাবশালী কোনো দলের সঙ্গে থেকে একটা জোটের হয়ে নির্বাচন করলে সহজ হয়। সেই ক্ষেত্রে আবার মার্কা যদি ওই জোটের বড় দলের মার্কা না নেয়, তারা তাদের নিজস্ব মার্কা নেয়, তাহলে অনেকের জন্য সেটা একটা কঠিন অবস্থা তৈরি হইতে পারে। কারণ বড় দলগুলি তাদের মার্কার বাইরে, নেতাও বাইরের, মার্কাও বাইরের, তাদের সঙ্গে খুব আন্তরিকতা নিয়ে যে চেষ্টাটা করবে, এইটা সব সময় মিলে না, এই অঙ্কটা মিলে না। সেই কারণে মার্কাটা এইভাবে যদি করতো যে সিদ্ধান্ত আরপিও চেঞ্জ করা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো মার্কার ব্যাপারে, কিন্তু পরবর্তী নির্বাচনে ইমপ্লিমেন্ট হবে। এবার যেহেতু খুব অল্প সময়, সেই জন্য এইবার তাদেরকে আগের পদ্ধতিতে দলের মার্কা অথবা জোটের মার্কা নিতে পারবে। সেইটা নির্বাচন কমিশন বা এই সরকার না দিয়ে অলরেডি এইরকম কিছু নেতা যাদের সংসদের দরকার ছিল, তাদেরকে কিন্তু একটা সংকটে ফেলে দিয়েছে। দ্বিতীয় হলো গিয়ে তারা এখন এদের মধ্যে আবার ওই দলগুলোতে, মূলত অনেক দলগুলোতেই দেখবেন আপনি নির্বাচনের বাজারে প্রতিযোগিতায় আসার মতো, প্রতিদ্বন্দ্বিতা করার মতো, ফাইট দেওয়ার মতো নেতার সংখ্যা কিন্তু খুব কম। ধরেন একটা দলে 2 জন, একটা 3 জন, কিন্তু তারা বেশি চাইছে আসন, হয়তো তখন সেটা নিয়ে আলাপ আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে। তাদের জন্য অনেক বেশি আসন ডিমান্ড করছে। কিন্তু বিএনপিকেও তো ভাবতে হবে, বা জামায়াত ইসলাম তাদের জোটে যারা যাবে তাদের ভাবতে হবে
যে আমি এমন ওই দলকে শুধু জোটে আসছে এই সহানুভূতির কারণে তাকে এই সিটটা ছেড়ে দেওয়ার অর্থ হইল পরাজয়ের ঝুঁকিটা বেড়ে যাওয়া। একবারে সময় শেষ এই পার্ট আমরা একটু আবহাওয়া রাজ্যকে আপনার কাছে আসতে চাই। জোটের যে নির্বাচনে যে জোটের রাজনীতি সেইখানে আপনি এখন সম্ভাবনা কি দেখেন, মানে বিএনপির চ্যালেঞ্জ, জামাতের চ্যালেঞ্জ, প্রথম এনসিপির প্রশ্ন চ্যালেঞ্জ হচ্ছে কি জোটটা দেখেন? কেন, মানে এই মুহূর্তে বিএনপির সামনে বাংলাদেশে কে আছে, কোন দল আছে, তার মানে জোটটা কেন, জোটটা কি কারণে? এক, প্রতিটা দলে ভিন্ন ভিন্ন আইডিওলজি, আপনার সাথে বনে কিভাবে, এক একজন এক এক মেরুর, বনে কিভাবে। দুই, বড় দলের মার্কা প্রতীক আপনি পাবেন না, আপনার দলে করবেন, ভালো কথা। তার মানে নেপথ্যে ইঙ্গিত দেওয়া হবে যে নির্বাচন কমিশনটা ঝামেলা করছে, ধানের শীষ দিতে পারতেছি না, ওই কাস্তে মার্কাই করুক, ভোটটা তোরা দিস। এটা গণতন্ত্র হইল? দল আমার, এই লোকগুলা বিএনপি করে, এই লোকগুলা ধানের শীষ করে, তাহলে তলে তলে বইলে দিলেন তারে ভোট দিও। এটাকে রাজনীতি হইল না প্রতারণা করা হইল? দুই নম্বর, আপনি জোট করে যাদেরকে নিবেন পার্লামেন্টে, আফটার ইলেকশন জোট করেন, এটা হতে পারে। বিফোর ইলেকশন আপনি করতেছেন মানে কি? ইউ আর চিটিং দ্য পিপল। নাম্বার থ্রি, নির্বাচনকে বোধহয় আপনারা ভয় পাচ্ছেন যে নির্বাচনটা খুব খারাপ অবস্থা হতে পারে। যদি খারাপ পরিস্থিতি কোনো মতো একটা নির্বাচন তুলে নেওয়া হয়, তাইলে পরে খুব জটিল পরিস্থিতি হতে পারে। হতে গেলে কি হবে? সবাইকে মিলেমিশে থাকি, কারণ শেয়ার দিলে সবাই খুশি, শেয়ার দিলে সবাই খুশি। তাই তা না হলে নির্বাচন যদি সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, আমরা তো লক্ষ্য করি সব দলই কেয়ার করার কি আছে? সব দলই তো ক্ষমতার অংশীদার হতে চায় কোনো না কোনো ভাবে। আপনি ক্ষমতা হতে চাওয়া দোষের না। না, আমি এইভাবে অংশীদার তো দরকার নাই, তাহলে আপনি পিয়ার সিস্টেমে যান, সেটাও তো অংশীদার হবে। ও পিয়ার পদ্ধতি মানবেন না, সেটা এই ঝামেলা। তো পিয়ার পদ্ধতিটা প্রত্যেকটা লোক যাবে ক্ষমতায়, সারা বাংলাদেশে 2.5 লাখ ভোট পাইলে তো একটা সিট যায়, তো আপনি সেখানে যান না, আপনি ওইভাবে করবেন। আই এম টেলিং ইউ, জনগণকে পাইছে সহজ সরল, জনগণের সাথে প্রতারণা। আর ওই ছোট দল যাদের কথা বলছে, তারা ওই বড় দল জাস্ট অনুকম্পা চায়, রাজনৈতিক অনুকম্পা। এবং দেখবেন যে তারা এদের বিরুদ্ধে কোনো কথা বলে না, বক্তব্য আছে, বলবে যদি ফাইনালি ক্ষমতায়, ওই যে বলতেছি ক্ষমতায় যদি যায় নির্বাচনের পর খুব খারাপ পরিস্থিতি হবে। কারণ আমি কেন বলছি, আপনি এখনো যখন ডিআইজি পালায়ে যায়, জেনারেল পালায়ে যায়, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন খুব দুর্বল, তারপরে ইন্টেলিজেন্স খুব দুর্বল, তার মানে নির্বাচন যা একটা হবে গয়রহ। ওটাকে টিকায় রাখতে হইলে ওই শেয়ার হোল্ডার যদি দেয়, ওরা বাইরে সমালোচনা করবে না, মুখ বন্ধ করার পদ্ধতি হলো জোর। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ, বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। ডাক্তার সায়ন্ত, যেটি নিয়ে আলাপ করছিলাম আমরা তার সূত্র ধরে, মানে নির্বাচন ঘিরে সরকারের চ্যালেঞ্জগুলো কি দেখেন, মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মব প্রতিরোধ, শান্তিপূর্ণ নির্বাচন প্রতিষ্ঠায় কি চ্যালেঞ্জ? সরকারের চ্যালেঞ্জ বাংলাদেশের মতো এরকম পরিস্থিতিতে একটা জাতীয় নির্বাচনের জন্য শুরু থেকে প্রত্যেকটি ইলেকশনে কিছু চ্যালেঞ্জ দেখবেন। আইন শৃঙ্খলা জনিত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, ভিন্ন মেরুতে অবস্থান, এগুলো খুব কমন কিছু চ্যালেঞ্জ। এটা সব সময় ছিল, এখনও আছে, সেটা করতে হবে। নতুন করে যে চ্যালেঞ্জ, কয়েকটা চ্যালেঞ্জ এদের বাড়তি মনোযোগ দিতে হবে মোকাবেলার জন্য। তার মধ্যে একটা হলো আওয়ামী লীগ, যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের যে পতন হয়েছে, তাদের নেতারা কিছু বিদেশে পলাতক আছে, আর বড় সংখ্যক দেশে পলাতক আছে। এবং এই আওয়ামী লীগের হাতে প্রচুর অবৈধ অর্থ আছে এবং অবৈধ অস্ত্র আছে। আপনি সংবাদ মাধ্যমের লোক, আপনি মেমোরিটা রিকল করে দেখেন, বাংলাদেশে এমন কোনো জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগ নিজেরা বা প্রতিপক্ষের উপর অস্ত্র উঠিয়ে তাড়া করেনি বা গোলাগুলি করেনি। সেই অস্ত্রর কয়টা উদ্ধার হয়েছে? তার মানে সেই অস্ত্রগুলো তো তারা ইন্ডিয়া নিয়ে যায়নি, দেশের বাইরে ইউরোপে নিয়ে যায়নি, তার দেশেই আছে এই অস্ত্র। এবং এই যে 16 বছর ধরে তারা যে অবৈধভাবে যে লুটপাট করেছে, টাকা ইনকাম করেছে, সেই টাকাটাও আছে দেশে বা বিদেশে, এবং বিদেশে হলেও সে টাকা দেশে পাঠানো কোনো ব্যাপার না। ফলে আওয়ামী লীগ যদি কোনো নাশকতা করতে চায় বা ইলেকশনকে ভণ্ডুল করার কোনো উদ্যোগ নিতে চায়, সেটাকে কিভাবে মোকাবেলা করবে এই রাজনৈতিক শক্তি, যে বিভিন্ন দল এদের নিয়ে এবং প্রশাসন দিয়ে, সেটা একটা নতুন চ্যালেঞ্জ যোগ হয়েছে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল মিডিয়া কন্ট্রোল করা। কারণ আগে এই উপদ্রব ছিল না, এখন আপনি দেখবেন যে এক একজনের চরিত্র হননের জন্য ভিডিও, অডিও, ছবি, এআইয়ের ব্যবহার করে যেইভাবে করছে, এইভাবে কোনো ভালো নিরপরাধ লোক ভিকটিম হয়ে যাবে, সে নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে। সেই বিষয়টা কিভাবে কন্ট্রোল করবে, এই দুইটা হচ্ছে সরকারের জন্য নতুন করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবুল রাজ্জাক, নির্বাচন নিয়ে শঙ্কা। ধন্যবাদ আপনাকে। ভেরি সিম্পল, সিইসি বলছেন একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট চ্যালেঞ্জিং।
চ্যালেঞ্জিং মানেই হইল সংকট, চ্যালেঞ্জিং মানেই শঙ্কা। আপনার নাহলে এই কথা আনবেন কেন? উনি বলতে পারতেন খুব স্মুথলি করবো আমরা, বলেন নাই। এই শঙ্কাটা হলো আশঙ্কা। দ্বিতীয়টা আসেন, পরিষ্কার বাংলাদেশের যে সংবিধানের কথা দোহাই দেয় সবাই, আমি বহুদিন ধরে বইলে আসতেছি, আমার কথা মানুষে বলে পাগলে বলে, বাংলাদেশ সংবিধানে একই দিনে, সহজভাবে বুঝাই, একই দিনে সংসদ নির্বাচনের গণভোট আছে? নাই। তাহলে আপনি কোন সংবিধানে নির্বাচন করতেছেন? এটাও শঙ্কার কারণ, কারণ আপনি সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন করছেন। আর এটাকে টিকাইতে হইলে আইনি প্রক্রিয়ায় গণভোট আগে করতে হবে। আমার কথা শুনেন বা না শুনেন, গণভোট আগে করলে একটা আইনি ভিত্তি পাবেন, তার আলোকে নির্বাচনের বৈধতা পাবেন, নয়তো সবাই কৈফিয়ত দিতে হবে। যারা ইলেকশন করে পার্লামেন্টে যাবে এরাও, যারা করতেছে তারাও। 3 নম্বর আসেন, এই গণভোটটাও তো অবৈধ হবে। গণভোট অবৈধ না, কারণ জনগণ চাইছে। তাহলে এই নির্বাচন তো আপনার সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই জন্য বলছি সুবিধাজনক। না, সংবিধানের দোহাই দিচ্ছেন আপনারা। আপনাদেরকে বলতে হবে যে তোলেন বৈধতার প্রশ্ন তোলেন, তাহলে এই সরকার গণভোট তো সংবিধানেই নাই, গণভোট তারা কিভাবে করবে? আমি তো সেটাই বলছি, সেটাও তো পরের নির্বাচিত সংসদে পাস করতে হবে। না, সংসদে পাস করতে হবে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য যারা গণভোট সামনে আনে, তাদের পক্ষে ওকালতি করতে পারছেন। 3 নম্বর আসেন, প্রশাসনিক দৈন্যতা। কেন? এই যে একটু আগে বললাম, একজন ডিআইজি পালায়, একজন জেনারেল যখন পালায় যায় 1.5 মাস আগে, তার মানে কি? প্রশাসনিক দৈন্যতা আছে। 4 নম্বর, এরা যেহেতু নির্বাচনের পরে জোট করবে, তার মানে শঙ্কা, সংকট, ভয় তাদের আছে যে সবাই মিলে জিলে একসাথে থেকে খাবো। এই জন্য জাতীয় সরকারের ফর্মুলা তো রয়েছে। কেন থাকবে? আপনার ক্রাইসিস টাইমে জাতীয় সরকার হয়, 5ই আগস্টের পরের থেকে পর্যন্ত ক্রাইসিস টাইম, তখন আপনারা করেন নাই, আফটার ইলেকশন করবেন। কারণটা কি? ওখানেই শঙ্কা, সে কারণে তারা ভয় পায়, সে কারণে তারা চাইতেছে মানে জাতীয় সরকার করে ক্ষমতা চিরস্থায়ী করার এক ধরনের বন্দোবস্ত থাকার, নাহলে টিকবে না। এই কারণে তারা ওই প্ল্যান করতেছে আফটার ইলেকশন। অথচ 5ই আগস্টের পরে করা উচিত ছিল ওয়াইজ, সবাই অ্যাকসেপ্ট করতো, তখন তারা করেননি। ধারণা করছিলেন 3 মাসের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, কিন্তু সরকার টিকে গেছে। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি। সামনের দিনগুলোতে নিশ্চয়ই এসব বিষয় নিয়ে আরো আলোচনা